মোহনবাগান ইস্ট বেঙ্গল দুই ক্লাবের কিছু কিছু ইনফরমেশন আছে, আর সেই খবরগুলো আপনাদেরকে জানানোর জন্যই এই ভিডিওটা আমি বানাচ্ছি। ইস্ট বেঙ্গল দিয়ে শুরু করি প্রথমেই। সেটা হচ্ছে যে ইস্ট বেঙ্গল মাঝ মাঠের জন্য একজন জাতীয় ফুটবলার কার্লোস কোয়াদ্রাত চেয়েছিলেন, এবং যেটুকু শুনতে পাচ্ছি যে জিকসন সিং কেরালা ব্লাস্টার্সের এই ফুটবলারের সঙ্গে কিন্তু নিজেদের চুক্তি প্রায় ডান করে ফেলেছে ইস্ট বেঙ্গল ক্লাব। কারণ এই পজিশনে তাদের একটা ফুটবলার লাগবে, যে কারণে আমরা অতীতে দেখেছিলাম যে আপুইয়ার কাছেও একটা প্রস্তাব গিয়েছিল ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে, বাট সেটা ডান হয়নি। আপুইয়া মোহনবাগানে সই করেন এবং তারপর থেকেই কিন্তু জিকসন সিংকে পাওয়ার ব্যাপারে অনেকটাই মরিয়া ছিল ইস্ট বেঙ্গল। কারণ এবছর জিকসনের কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল। অবশ্যই তিনি ফর্মে রয়েছেন, ভালো ফুটবল খেলেছেন, সেই জায়গা থেকে একাধিক ক্লাব তাকে প্রস্তাব দিয়েছিল। বাট যেটুকু শুনতে পাচ্ছি যে ইস্ট বেঙ্গলের সঙ্গেই কিন্তু তার কথা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, এখনো সাইন হয়নি, বাট সাইন হওয়ার সময়ের অপেক্ষা, এই কথাটা আমরা মোটামুটি বলতে পারি। যেটুকু শুনতে পাচ্ছি কিছু ফর্মালিটিস থাকে এবং সেগুলো এক ঝটকায় শেষ হয় না, সেগুলো হয়ে গেলে সব কিছু ঠিকঠাক থাকলে এই মুহূর্তে যা পরিস্থিতি, জিকসন সিংয়ের নাম যে কোনো দিন ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে ঘোষণা হতে পারে এবং সাইনটা হয়ে যাওয়ারই কথা। যদিও এখনো পর্যন্ত কিন্তু জিকসনকে পেতে আরও বেশ কিছু ক্লাব আগ্রহী, বাট ফাইনালি অনেকটা দূর কথাটা এগিয়েছে ইস্ট বেঙ্গলের সঙ্গে। কাজে ইস্ট বেঙ্গল সাপোর্টাররা এটা স্বস্তি পেতেই পারেন যে জাতীয় দলের একজন মাঝমাঠের ভালো ফুটবলার ইস্ট বেঙ্গলে আসতে চলেছে। নট কনফার্ম, ইয়েট টু বি কনফার্ম, বাট আসতে চলেছে। এবার আসি মোহনবাগানের প্রসঙ্গে। অবশ্যই মোহনবাগানে যে দুটো প্রশ্ন এই মুহূর্তে সব থেকে বেশি ঘুরছে সেটা হচ্ছে যে আনোয়ার আলী আর জেমি ম্যাকলারেন, এই দুটো বিষয়বস্তু। জেমি ম্যাকলারেনের ঘোষণা কবে আসবে আর আনোয়ার আলীর আপডেট কি? প্রথমে জেমি ম্যাকলারেনের কথা বলে নিই। এখনো শুনছি বলবো, কারণ যেহেতু অ্যানাউন্সমেন্ট আসেনি, যে জেমি ম্যাকলারেনের সঙ্গে ফাইনালি সাইনটা হয়ে গেছে মোহনবাগানের, এবং আগামী 3 বছরের জন্য যেটুকু শুনতে পাচ্ছি 3 বছরের চুক্তিতে মোহনবাগানে তিনি সই করেছেন। এবার ঘোষণা কবে আসবে, এটাও যদি সব ঠিকঠাক থাকে, যেটুকু শুনতে পাচ্ছি এই উইকের মধ্যে জেমি ম্যাকলারেনের ঘোষণা কিন্তু করে দিতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। তার একটা বড় কারণ হচ্ছে যে অলরেডি ডুরান্ড কাপের সূচিটা, ফাইনাল যে ফিক্সচার, সেটা যেমন আমাদের সামনে এসছে তেমন ক্লাবগুলোর কাছেও পৌঁছে দেওয়া হয়েছে। এই ফিক্সচারটার জন্য ওয়েট করছিল মোহনবাগান। এবার কিন্তু তারা সিনিয়র টিমকে ডাকা এবং প্র্যাকটিস শুরু করার দিকে এগোবে। এবং যতটুকু শোনা যাচ্ছে যে যদিও প্রথম দিকটা কলকাতা লিগে যে টিমটা খেলছে তারই ম্যাক্সিমাম ফুটবলার খেলবে, কিন্তু সিনিয়র টিমের বেশ কিছু ফুটবলার ইনক্লুডিং কিছু বিদেশি এর মধ্যে আসবেন। যদিও এখানে একটা প্রশ্ন রয়েছে যে জেমি ম্যাকলারেন সেক্ষেত্রে আসবেন কি আসবে না, সেটা সময় উত্তর দেবে, এখনো পর্যন্ত সেটা নিয়ে কনফার্ম নয়। বাট জেমি ম্যাকলারেনের অ্যানাউন্সমেন্টটা ঠিকঠাক থাকলে এই সপ্তাহে এসে যাওয়ার কথা। কারণ ডুরান্ড কাপের আগে যে কটা সাইন হয়ে গেছে মোহনবাগানে, মোহনবাগান কর্তৃপক্ষের ভাবনা এই মুহূর্তে যা, যে যেগুলো ফাইনালাইজড হয়ে যাচ্ছে সেই নামগুলো ডুরান্ড কাপ শুরুর আগে তারা অ্যানাউন্সমেন্টটা করে দেবেন। এবং এটার একটা বড় কারণ হচ্ছে যে ডুরান্ড কাপে কিন্তু গতবারেও আমরা দেখেছিলাম যে পরবর্তীকালে বেশ কিছু ফুটবলারের ইনক্লুশন হয়েছিল। তো সেই জায়গা থেকে ডুরান্ড কাপের প্রথম দুটো ম্যাচ যারাই খেলুক, ডার্বি থেকে কিন্তু মোটামুটি ফাইনাল সিনিয়র টিম খেলবে, এবং তাদের একটা ভাবনা চিন্তা রয়েছে যে ডার্বির আগে অন্তত 21 দিনের যদি একটা প্র্যাকটিস সেশন করা যায়, এটা হিসেব করেই তারা এগোচ্ছে। যদিও এখানে আবার আর একটা ব্যাপারও অদ্ভুতভাবে আসছে, সেটা হচ্ছে যে এর আগে শুনেছিলাম যে 25 তারিখ হোসে মলিনা আসতে পারেন, বাট এখনো পর্যন্ত কিন্তু কোনো ফ্লাইট টিকিট তার কাছে পাঠানো হয়নি। এখনো পর্যন্ত 25এই তিনি আসছেন কিনা এটা এখনো কনফার্ম নয়। তো সেক্ষেত্রে হতে পারে আগেও আসতে পারেন, আবার এটা পেছোতেও পারে। কিন্তু ফুটবলারদের যাদের যাদের সাথে মোটামুটি চুক্তি রয়েছে বা যাদের সঙ্গে নতুন করে চুক্তি হচ্ছে, তাদের প্রত্যেকে কিন্তু এই 19 তারিখের পর থেকে মোটামুটি আসতে বলা হচ্ছে, অনুশীলনে যোগ দিতে বলা হচ্ছে। এবং 25 থেকে 29 জুলাইয়ের মধ্যে সমস্ত ফুটবলার, সিনিয়র টিমের যে ফুটবলাররা খেলবেন তাদের প্রত্যেকেরই চলে আসার কথা। তো এটা এক্সপেক্ট করা যায় যে 29 তারিখের মধ্যে, ইনক্লুডিং জেমি ম্যাকলারেন, জেমি ম্যাকলারেনের সঙ্গে দিমিত্রি পেত্রাতস, জেসন কামিন্স, এরা প্রত্যেকেই চলে আসবেন, এটা এক্সপেক্টেড। এবং ফুল ফ্রেজেটে মোহনবাগানের প্র্যাকটিস, সিনিয়র দলের প্র্যাকটিসটাও শুরু হয়ে যাবে, এটাই ভাবনা চিন্তা রয়েছে। ইন দ্য মিন টাইম সবাই অনেকেই হয়তো জেনে গেছেন, মনে হয় এটাও, যারা মোহনবাগান সমর্থক তাদের অত্যন্ত প্রিয় ফুটবলার ছিলেন ব্রেন্ডন হ্যামেল। তিনি কিন্তু তার পুরনো ক্লাব, এ লিগে তার পুরনো ক্লাবে আবার ফিরে গেলেন। নিজের সোশ্যাল মিডিয়ায় এটা পোস্ট করেছেন ব্রেন্ডন হ্যামেল, তিনি তার পুরনো ক্লাবে আবার
ফিরে গেলেন এ লিগের ক্লাবে। এবার আসি আনোয়ার আলীর প্রসঙ্গে। আনোয়ার আলীর প্রসঙ্গে যেটা এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন, যে আপডেট কি, প্রথমত যে কোন দিকে বিষয়টা বস্তুটা এগোচ্ছে, কারণ আমরা জানি যে গত সপ্তাহটা আনোয়ার আলী নিয়ে লিটারেলি ঝড় বয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে আনোয়ার আলী সম্পর্কে নতুন কোনো আপডেট আসার সম্ভাবনা কম। 19শে জুলাইয়ের মধ্যে তাকে অনুশীলনে যোগ দিতে বলেছে মোহনবাগান সুপার জায়েন্ট। মোহনবাগান সুপার জায়েন্ট 19শে জুলাইয়ের আগে কোনো পদক্ষেপ নেবে না, এবং তারপরেও তারা যে পদক্ষেপটা নেবে, যতদিন আনোয়ার আলী অনুশীলনে আসবেন না পার ডে হিসেবে তার একটা ফাইন হবে। এটা ভাবনা চিন্তা রয়েছে, এটা ট্রিগার করবে কি না করবে সেটা তো পরিস্থিতি বলবে, বাট এটা তারা করতে পারে, এটাই তাদের করার ভাবনা চিন্তা রয়েছে। দ্বিতীয়ত তারা অপেক্ষা করবে যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি বা ডিসিপ্লিনারি কমিটি তাদেরকে ডাকে কিনা সেটা জানার জন্য। কারণ আমরা এটুকু জেনে গেছি যে আনোয়ার আলী অলরেডি কিন্তু টার্মিনেশন ট্রিগার করেছেন। তিনি বলেছেন প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে যে তিনি খেলতে ইচ্ছুক নন মোহনবাগানের সঙ্গে, আর চুক্তি রাখতে ইচ্ছুক নন। এবার ন্যাচারালি প্রশ্ন তাকে করা হবে যে তুমি কেন খেলতে চাইছো না, বিকজ 5 ইয়ার্স লোন ডিলটা যে এখনো পর্যন্ত ভ্যালিড, এটা মোটামুটি এআইএফএফ এর বক্তব্যে বা এআইএফএফ এর যেহেতু তারা ফিফার নিয়মটা এখনো পর্যন্ত জারি করেনি, তাতে এই মুহূর্তে পরিষ্কার যা হবে, যা এই নতুন নিয়মটার, ফিফার নতুন নিয়মটা নিয়ে যা ঘটনা, যা কাজকর্ম চলবে, সেটা 2025 জানুয়ারির পর থেকে চলবে, এবং সেখানে নতুন করে আলোচনা, নতুন করে ভাবনা চিন্তা ডেফিনেটলি থাকবে। এবং আমি জানি না সেই সময় বিষয়বস্তু কোন দিকে মোড় নেবে, কারণ তার আগে কি কি ঘটে তার উপর ডিপেন্ড করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে যদি দেখা যায় যে হ্যাঁ আনোয়ার আলী এটা জানিয়েছে এআইএফএফকে, ডেফিনেটলি তাকে তার পেছনে কিছু রিজন দেখাতে হচ্ছে যে তিনি কি কারণে খেলতে চাইছেন না, একটা তো ভ্যালিড রিজন দেখাতে হবে যদি এই লোন ডিলটাকে চুক্তি হিসেবেই ধরা হয়। তো সেইটার এগেনস্টে তার থেকে একটা হিয়ারিং নেবে, নেওয়ার পর অবশ্যই মোহনবাগান সুপার জায়েন্টের কোনো প্রতিনিধিকে, মানে তাদেরকে ডাকা হবে, কল করা হবে, তাদের কোনো প্রতিনিধি গিয়ে তাদের প্রশ্ন উত্তর দেবে। মানে খুব সোজা বাংলায় বলতে গেলে ঠিক যেরকম একটা কোর্টে হিয়ারিং হয়, এক্ষেত্রেও একটা হিয়ারিং হবে, অর্থাৎ উভয় পক্ষের বক্তব্য শুনবে এআইএফএফ, তারপর তারা যাবতীয় ডিসিশন নেবে। কাজেই মোহনবাগান এই মুহূর্তে কোনো নতুন পদক্ষেপ নেবে না, কারণ যা পদক্ষেপ নেওয়ার আনোয়ার আলী নিয়েছেন, এবার তার এগেনস্টে প্লেয়ার স্ট্যাটাস কমিটি রিয়্যাক্ট করবে, সেই রিয়াকশনের অপেক্ষায় রয়েছে মোহনবাগান। আমি যেটুকু নতুন ইনফরমেশন পেলাম সেটা হচ্ছে যে 19 তারিখে আনোয়ার আলী যদি প্র্যাকটিসে যোগ না দেয়, তাহলে সেক্ষেত্রে তার কিন্তু ডেলি বেসিসে ফাইন করতে পারে, তারা সেই জায়গাটা তাদের রয়েছে, লিগালি তারা এটা করতে পারে, এবং এটা তারা করবে হয়তো যদি না আনোয়ার আলী যোগ দেয়। এবং এটাও ফ্যাক্ট যে আনোয়ার আলীকে এই যে সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমের মধ্যে দিয়ে রেজিস্ট্রেশন করানো এবং 19 তারিখ তাকে ডেকে পাঠানো, এই সিদ্ধান্তটা কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট নিয়েছে। তাদের যে লিগাল কনসালটেন্ট রয়েছেন দুজন, তাদের মতামত অনুসারে বা তাদের নির্দেশ অনুসারে বলা ভালো, তারাই এই কাজটা করতে বলেছেন। এবং এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে নথিভুক্ত হওয়া নিয়ে একটা প্রচণ্ড আলোচনা চলছে, বা একটা বলা যেতে পারে কনফিউশন ক্রিয়েট হয়েছে। এখানে একটা জিনিস ক্লিয়ার করে বলি, এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম হচ্ছে একটা অটো জেনারেটেড সিস্টেম, যেটার মধ্যে গিয়ে লগ ইন করে নিজের প্লেয়ারকে রেজিস্ট্রেশন করাতে হয়, ঠিক যেরকমভাবে আমরা অনলাইন কোনো অ্যাপ্লাই করি সেরকম ব্যাপারটা। তো যেটা মোহনবাগান সুপার জায়েন্টের দাবি যে এই পদ্ধতিটায়, এই যে প্লেয়ার রেজিস্ট্রেশন ফরম্যাটে তারা যখন অ্যাপ্লাই করেছেন এবং ফর্মটা ফিল আপ করেছেন, সেক্ষেত্রে এই রেজিস্ট্রেশনটা ওকে হয়ে গেছে। আইএফএতে রেজিস্ট্রেশন হয়নি, তার কারণ আইএফএতে কলকাতা লিগ বা আইএফএ শিল্ড যে কোনো টুর্নামেন্ট খেলার আগে প্লেয়ারকে রেজিস্ট্রেশন করানোর ক্ষেত্রে প্লেয়ারের ফিজিক্যাল প্রেজেন্সটা দরকার, অর্থাৎ তাকে সঙ্গে নিয়ে গিয়ে এই রেজিস্ট্রেশনটা করাতে হয়। একটা কার্ড জেনারেট হয় যে কোনো টুর্নামেন্টে, ওই কার্ডটাই অ্যাকচুয়ালি ম্যানেজার্স মিটিংয়ে ম্যানেজারকে শো করতে হয় যে এই প্লেয়ার রয়েছে, ওই কার্ডটা তার রেজিস্ট্রেশন হিসেবে ধরা হয় সংশ্লিষ্ট টুর্নামেন্টে। সেই রেজিস্ট্রেশনটা অবশ্যই হয়নি, কারণ আনোয়ার আলী ফিজিক্যালি এখানে নেই, আর মোহনবাগান ক্লাব গিয়ে সেই অ্যাপ্লাইটা করেওনি। ফলত আইএফএতে সত্যি আনোয়ারের কোনো রেজিস্ট্রেশন হয়নি, কিন্তু সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম যেটার মাধ্যমে সমস্ত ভারতবর্ষের প্লেয়ারদের রেজিস্টার করাতে হয়, তার কারণ হচ্ছে কেউ যাতে দুটো স্টেটের হয়ে কখনো না খেলতে পারে। এই সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেম দেখে স্টেট যখন রেজিস্টার করায় ওটা মিলিয়ে নিয়ে এবং তার সাথে এটা রিলেটেড থাকে। স্টেটে রেজিস্ট্রেশন না হলেও সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে আনোয়ার আলীকে মোহনবাগান রেজিস্টার করিয়ে নিয়েছে, এটা মোহনবাগান সুপার জায়েন্ট কর্তৃপক্ষের দাবি। এই অবধি বিষয়বস্তুটা জানা। এরপর এই পদক্ষেপগুলোর এগেনস্টে কি কি হতে চলেছে, প্লেয়ার স্ট্যাটাস কমিটি কি সিদ্ধান্ত নেবে, সে তো অনেক পরের কথা।
হিয়ারিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ এ ব্যাপারে আর নতুন করে কোনো কিছু জানার বা করার জায়গা নেই। সবার আগে আনোয়ার আলীর বক্তব্যকে গুরুত্ব দিয়ে হিয়ারিং স্টার্ট করতে হবে প্লেয়ার স্ট্যাটাস কমিটিকে, তবে বিষয়বস্তুটা এগোবে। আর ডেফিনেটলি সবাই শুনেই নিয়েছেন, বড় ম্যাচের দিন ইস্টবেঙ্গল শীর্ষকর্তা জানিয়ে দিয়েছেন যে এটা দিল্লি এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের ব্যাপার, তারা মেটাবে। এবং অবশ্যই প্রকাশ্যে এই মুহূর্তে ইস্টবেঙ্গল কোনো কথা বলতে পারবে না, কারণ যদি সই হয়েও থাকে এবং সেটার এগেন্সে ইস্টবেঙ্গল মুখ খুললেই সে লিগাল নোটিশ নেবে, খেতে হবে তাদেরকে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কখনোই ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো কথা বলা হবে না। কিন্তু যেটুকু শুনতে পাচ্ছি যে যদি আনোয়ার আলীকে ছেড়ে দেওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়, সেক্ষেত্রে কিন্তু মোহনবাগান যেহেতু 5 বছরের জন্য তারা একটা ডিল করেছে, সেটা লোন ডিল হলেও একটা চুক্তি, এবং তার এগেনস্টে একটা টাকা দিল্লি এফসিকে তারা দিয়েছে, সেই জায়গা থেকে সেই টাকার বাইরেও কিন্তু একটা হিউজ অ্যামাউন্ট তারা কম্পেনসেশন হিসেবে চাইতে পারে বা চাইবে। তার কারণ তারা এটাই বলবে যে আমি এই প্লেয়ারটাকে রেখে টিম করেছি, এখন যদি এই প্লেয়ারটা আমার এখান থেকে চলে যায় আমার টিমের ক্ষতি হবে। তো ক্ষতিপূরণ চাওয়ার একটা জায়গা থাকবে, এবং সেটা কিন্তু বেশ বড় অ্যামাউন্টই থাকবে, খুব কম হবে না। তো সেই জায়গাটাও একটা বড় ব্যাপার। সেই কম্পেনসেশনটা কে দেবে? প্লেয়ার, দিল্লি এফসি, নাকি যে তাকে সই করাচ্ছে সে? এটাও তাদের মধ্যে একটা আলোচনার বিষয়বস্তু। সব মিলিয়ে আমি প্রথম দিনই একটা কথা বলেছিলাম যে এর জল অনেক দূর গড়াবে। তো অ্যাটলিস্ট এই মুহূর্তে দাঁড়িয়ে এটুকু তো বলতেই পারি যে 19 তারিখ অবধি তো ডেফিনেটলি জল গড়াবে। 19 তারিখ আনোয়ার আলী কী করেন না করেন, বা এর মধ্যে প্লেয়ার স্ট্যাটাস কমিটি নতুন করে কোনো হিয়ারিং করে কিনা, সেটার ওপর পুরোটা ডিপেন্ড করছে। তো আনোয়ারের আপডেট যদি জিজ্ঞেস করেন তো আপাতত এটাই, জেমি ম্যাকলারেন নিয়ে প্রথমেই কথা বলে দিলাম। মোটামুটি আজকের ভিডিওয়ে এই ইনফরমেশনগুলোই দেওয়ার ছিল, সেগুলোই আপনাদেরকে জানালাম। আমি জানি না নতুন কিছু জানাতে পারলাম কিনা, বাট আমার কাছে যে পরিষ্কার ছবিটা হয়েছে যেটুকু, সেই ছবিটাই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল অলস্পোর্ট টিভিকে।